প্রথম বিদেশ সফরে বিকেলে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী। আনোয়ার ইব্রাহিমের সাথে বৈঠককাল। চীনে গুরুত্ব পাবে তিস্তা প্রকল্প। ইরানের সাথে শান্তি আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে পৌঁছেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। লেবাননে ইসরায়েলের হামলা অব্যাহত। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর আজ প্রথম বিদেশ সফরে যাচ্ছেন তারেক রহমান। প্রথম দেশ হিসেবে মালয়েশিয়া সফর করবেন তিনি। এরপর চীন যাবেন প্রধানমন্ত্রী। দুই দেশ মিলিয়ে 6 দিনের সফর করবেন তিনি। মালয়েশিয়া সফর শেষে সোমবার সন্ধ্যায় চীনে পৌঁছবেন প্রধানমন্ত্রী। সেখানে অবস্থান করবেন 26 জুন পর্যন্ত। মালয়েশিয়ার সফর থেকে শ্রম বাজার নিয়ে সুখবর আসতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে কুয়ালালামপুর সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে 2টি সমঝোতা স্মারক ও 2টি নোট অফ এক্সচেঞ্জ সই হতে পারে। মালয়েশিয়া সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের উদ্দেশ্যে রওনা হবেন। প্রধানমন্ত্রী আগামী 23 জুন দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়ন্সে অংশ নেবেন। সেখান থেকে 24 জুন বিকেলে বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা হবেন। প্রধানমন্ত্রীর সফরকালে নীলফামারীতে 1000 শয্যা বিশিষ্ট বাংলাদেশ চীন মৈত্রী হাসপাতাল প্রতিষ্ঠার জন্য একটি দ্বিপাক্ষিক চুক্তি সই হতে পারে। এছাড়া তিস্তা ব্যারেজ ও প্রস্তাবিত পদ্মা ব্যারেজ প্রকল্প সহ বেশ কয়েকটি বড় অবকাঠামো প্রকল্পের জন্য চীনের অর্থায়ন চাইতে পারে বাংলাদেশ। দর্শক, এই মুহূর্তে মালয়েশিয়ায় আছেন আমাদের চিফ রিপোর্টার জাহাঙ্গীর আকান্দ। সরাসরি কথা বলবো তার সাথে। জাহাঙ্গীর, প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর সম্পর্কে এই মুহূর্তে আপনার কাছে যে তথ্য রয়েছে তা আমাদেরকে জানাবেন। আর কিছুক্ষণ পরেই বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন এবং 3.5 থেকে 4 ঘন্টা পর তিনি কুয়ালালামপুরে এসে পৌঁছবেন এবং আমাদেরকে যে সফর সূচি দেওয়া হয়েছে এবং মালয়েশিয়ার যারা আছেন তাদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি যে কুয়ালালামপুর যে বিমানবন্দর থেকে তাকে রাজকীয় সংবর্ধনা দেওয়া হবে এবং তাকে তার হোটেল সাংগ্রাইতে নিয়ে আসা হবে এবং সেখানে আজকে প্রবাসীদের সাথে তিনি একটি মত বিনিময় করবেন। কারণ আপনি জানেন যে এই মালয়েশিয়াতে অনেক বিএনপি নেতা কর্মীরা রয়েছেন, শুভানুদ্দায়ীরা রয়েছেন এবং তারেক রহমানের উপর যে নির্যাতন হয়েছে গত 17 বছর ধরে এবং তিনি তারপরে দেশে এসেছেন, প্রধানমন্ত্রী হয়েছেন। তো তার সফরকে ঘিরে এখানে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে এবং আগামীকালকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে তার বৈঠক হবে পুত্রজায়ায় এবং সেখানে সংস্কৃতি এবং শিক্ষা নিয়ে 2টি সমঝোতা স্মারক সই হবার কথা রয়েছে এবং 2023 সালে জনশক্তি নিয়ে যে একটি চুক্তি হয়েছিল মালয়েশিয়ার সাথে বাংলাদেশের, সেই চুক্তিটি সংশোধন করার প্রস্তাব দেওয়া হতে পারে বলে বিভিন্ন সূত্রগুলো আমাদেরকে জানিয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে সেই প্রস্তাব দেওয়া হতে পারে। আপনি জানেন যে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে নানা ধরনের সংকট চলছে। প্রধানমন্ত্রী সফরের পর সেই সংকট কাটবে বলে আশা করছেন এখানকার প্রবাসী বাংলাদেশিরা এবং এই তার প্রধানমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ এবং মালয়েশিয়ার সম্পর্কে নতুন একটা নবযুগের সূচনা হবে বলে আশা করছেন বিশেষজ্ঞরা। তো নেতাকর্মী সহ এখানকার যারা আছেন এবং প্রশাসনের কর্মকর্তারা সবাই অপেক্ষা করছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য। তার প্রতীক্ষায় আছেন, আমরাও অপেক্ষায় আছি যারা বাংলাদেশ গণমাধ্যম কর্মীরা এসেছি তার সংবাদ সংগ্রহ করতে। তো রিফাত, এই ছিল কুয়ালালামপুর থেকে। ধন্যবাদ। জাহাঙ্গীর আকান্দ জানাচ্ছিলেন মালয়েশিয়া থেকে। আওয়ামী শাসন আমলে শতাধিক মানুষকে গুম খুনের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ চলছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ মামলায় পঞ্চম সাক্ষী হিসেবে সাক্ষ্য দিচ্ছেন ওয়ারেন্ট অফিসার ইমরুল কায়েস। প্রত্যক্ষদর্শী র্যাব সদস্যের সাক্ষ্যে জিয়াউল হাসানের নেতৃত্বে অন্তত 25 জনকে গুলি করে হত্যা ও নদীতে মরদেহ গুমের বর্ণনা দিয়েছেন তারা। পরে একই ট্রাইব্যুনালে জুলাই গণ অভ্যুত্থানে কারফিউ এবং ব্যবসায়ীদের নিয়ে হত্যাকাণ্ডে সহায়তা সহ 5 অভিযোগে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে সাক্ষ্য নেওয়ার কথা রয়েছে। অন্যদিকে ট্রাইব্যুনাল 2-এ যাত্রাবাড়িতে পুলিশ কর্মকর্তার ছেলে শিক্ষার্থী তাইম হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 11 আসামির বিরুদ্ধে জবানবন্দি দিচ্ছেন মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর। অন্তর্বর্তী সরকারের গাফিলতির কারণে দেশে হামের
প্রাদুর্ভাব ঘটেছে মন্তব্য করে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডক্টর এস.এম. জিয়াউদ্দিন হায়দার বলেছেন, এটা জানার জন্য তদন্তের প্রয়োজন নেই। রবিবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে একথা বলেন তিনি। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বলেন, হাম মোকাবেলায় বর্তমান সরকারের সাফল্য আছে। 5 এপ্রিল হামের টিকার জরুরি ক্যাম্পেইন শুরু হওয়ার পর 1 মাসের মধ্যে 5 বছর পর্যন্ত প্রায় সব শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে। তিনি জানান, সারা দেশে প্রাইমারি হেলথ কেয়ারকে শক্তিশালী করার জন্য কাজ চলছে। আগামী 3 থেকে 4 বছরের মধ্যে 1 লাখ স্বাস্থ্যকর্মী এবং 25,000 মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে। প্রতিটি ইউনিয়ন এবং উপজেলা ও জেলা পর্যায়েও পর্যাপ্ত মিডওয়াইফ থাকবে। উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সেই যেন প্রসূতির সেবা নিশ্চিত করা যায়, সেটা সরকারের লক্ষ্য। বেশিরভাগ জোর দিচ্ছি আমাদের দেশের প্রাইমারি হেলথ কেয়ারকে শক্তিশালী করার জন্য। আমাদের চিকিৎসা ব্যবস্থা যেটা প্রথাগতভাবে ট্রিটমেন্ট সেন্ট্রিক, এটাকে কিভাবে প্রিভেনশন সেন্ট্রিক করা যায়, এটা নিয়ে আমরা কাজ করছি। এই নিয়ে আমি কথা বলেছি যে আমাদের মায়েদেরকে নিরাপদ মাতৃত্ব এবং নিউবর্ন কেয়ার এগুলোকে প্রাইমারি হেলথ কেয়ারের মাধ্যমে আমরা আরো কিভাবে শক্তিশালী করতে পারি, এগুলো নিয়ে কথা হয়েছে। এবং এই প্রসঙ্গে আমরা বলেছি যে বাংলাদেশ আগামী 3 থেকে 4 বছর সময়ের মধ্যে প্রায় 1 লক্ষ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে। নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান বলেছেন, সার্বভৌমত্ব রক্ষা সহ দেশের যে কোনো প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত বাহিনীর প্রতিটি সদস্য। সকালে চট্টগ্রামে বাংলাদেশ নেভাল একাডেমিতে মিডশিপম্যান 2023 বি এবং ডাইরেক্ট এন্ট্রি অফিসার 2026 ব্যাচের গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি একথা বলেন। জানান, প্রতিরক্ষা শিল্পে মেড ইন বাংলাদেশ নীতির আলোকে নৌবাহিনী পরিচালিত শিপইয়ার্ড, ডকইয়ার্ড ও সিএনআরডি দেশীয় প্রযুক্তির বিকাশ এবং নিজস্ব সক্ষমতায় সামুদ্রিক প্ল্যাটফর্ম ও অবকাঠামো তৈরির কাজ চলছে। বন্ধুপ্রতিম দেশ থেকে হেলিকপ্টার, আনম্যানড এয়ারক্রাফট, আধুনিক যুদ্ধজাহাজ এবং বিভিন্ন সক্ষমতার সামুদ্রিক প্ল্যাটফর্ম সংযোজন চলমান রয়েছে। নৌবাহিনীর সক্ষমতা বাড়াতে উপকূলীয় এলাকায় শোর বেসড সারফেস সার্ভাইলেন্স সিস্টেম, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সেন্টার, অত্যাধুনিক এন্ট্রি ড্রোন সিস্টেম এবং জ্যামার স্থাপনের কার্যক্রম চলছে। এর আগে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান মনুগো কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। পরে বিভিন্ন বিষয়ে কৃতী প্রশিক্ষণার্থীদের হাতে গৌরবময় পদক তুলে দেন তিনি। ময়মনসিংহে ত্রিশালে 5.5 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমামকে ধরে পুলিশে দিয়েছে স্থানীয়রা। এ ঘটনায় রাতে ভুক্তভোগী শিশুটির বাবা থানায় মামলা করেছেন। স্থানীয়রা জানান, মসজিদে ইমাম শাহিনুর ইসলামের কাছে পবিত্র কোরআন শিখতে যেতেন শিশুটি। বাড়ি ফিরতে দেরি হয় ভুক্তভোগীর মা মসজিদের ভেতরে গিয়ে শিশুটির অবস্থা দেখেন। পরে স্থানীয়রা শাহিনুরকে ধরে পুলিশে দেয়। এ ঘটনায় সুষ্ঠু বিচার চেয়েছে শিশুটির পরিবার। পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় ইরানের সাথে উচ্চ পর্যায়ের বৈঠকের জন্য সুইজারল্যান্ডে পৌঁছেছেন ইরানের প্রতিনিধি দল এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। আলোচনায় ইরানি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও পার্লামেন্টের স্পিকার বাগের গালিবাফ। আলোচনায় যোগ দিতে স্থানীয় সময় শনিবার বিকেলে ওয়াশিংটন ছাড়েন জেডি ভ্যান্স। বিমানে ওঠার আগে মার্কিন ও ইরানি প্রতিনিধি দলের মধ্যে আগামী 2 দিন কার্যকর আলোচনা হতে পারে বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। শনিবার রাতে ইরানি প্রতিনিধি দলকে স্বাগত জানানোর খবর জানিয়েছেন সুইস পররাষ্ট্র মন্ত্রণালয়। তেহরানের প্রতিনিধি দলের সুইজারল্যান্ডে পৌঁছানোর খবরটি নিশ্চিত করেছে ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনা। আর 2 দেশের মধ্যে শান্তি আলোচনা দ্রুত এগিয়ে নিতে তৃতীয়বারের মতো তেহরান সফর করছেন প্রধান মধ্যস্থতাকারী পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে। এদিকে লেবাননে নৃশংস হামলা চালিয়ে যাচ্ছে বর্বর ইসরায়েল। একদিনে অন্তত 16 জন সাধারণ লেবানিজকে হত্যা করেছে তারা। আর ইসরায়েলের বর্বরতার জবাবে ইরান হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করলেও জলপথটি খোলা রয়েছে এবং বাণিজ্যিক জাহাজগুলো চলাচল করছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।